আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পরে আবার ভিডিও শুরু করলাম। কেন শুরু করছি সেটা হয়তোবা আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা জানেন। তো বর্তমান যে প্রেক্ষাপটে আপনাদের সাথে আবার উপস্থিত হলাম, আমাদের বাংলাদেশে মোটামুটি এখন একটা অংশ ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই অংশটা নদীর মধ্যেই এখন বলা যায়, বা পানিতে ভরপুর এবং বন্যায় প্লাবিত হয়ে লক্ষ লক্ষ মানুষ এখন কষ্ট পাচ্ছে। তো আজকে আমাদের এই ভিডিওর টপিক থাকবে চারটা: বন্যা, বাংলাদেশ, আহ, যে নতুন স্বাধীনতা অর্জিত হলো বাংলাদেশ 2, ভারতীয় পণ্য বয়কট এবং দেশ পুনর্গঠন। এই চারটা টপিকের উপরে আজকে আসলে আপনাদের সাথে আলোচনা করব বা আমরা কথা বলবো আপনাদের সবাইকে নিয়ে। তো প্রথমে আসি বন্যা নিয়ে। আমাদের দেশের যে বন্যাটা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধুরাষ্ট্র, কথিত বন্ধুরাষ্ট্র আর কি, তাদের খামখেয়ালিপনার কারণে মূলত এত ক্ষয়ক্ষতি এবং এত জীবন নাশ, যেটাই বলি না কেন, মানে মোট কথা হলো এত মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। তো বন্যাটা আসলে আমাদের যে অঞ্চলটা এখন বন্যা হচ্ছে, এই অঞ্চলের মানুষ আসলে বন্যা দেখে অভ্যস্ত না। ওখানকার মানুষ আসলে এত পরিমাণে পানি দেখে অভ্যস্ত না। আমরা জানি যে নোয়াখালী, কুমিল্লা, তারপর হলো ব্রাহ্মণবাড়িয়া অংশে যে নদীগুলো আছে, এগুলো কখনোই এবার যে বন্যাটা হয়েছে সেই বন্যার মতন প্লাবিত হয় নাই। তো এই প্লাবিত হওয়ার পিছনে আসলে সেই কথিত বন্ধুরাষ্ট্র, তাদের যেই অবদান আমরা আসলে ভুলব না। তারা যেইভাবে মানে রাতের আধারে যারা কাজ করে তারা মূলত আসলে ডাকাত, চোর, এই ধরনের মানুষগুলো হয়ে থাকে। তো এই ডাকাত বন্ধু রাষ্ট্র রাত্রি 12টা-1টার সময় তাদের সুইচ গেটগুলো বা তাদেরকে যে বাঁধ দিয়ে রাখছে, মানে আবার বন্ধু রাষ্ট্র কিন্তু আবার আমাদের নদীর মধ্যে তারা বাঁধ দিয়ে রাখছে। শুকনো মৌসুমে শুকায় মারে, আর যখন অতিবৃষ্টি হয় বা যখন বন্যার সময় হয় তারা পানিটা আর ধরে রাখতে পারে না, আমাদের এখানে দিয়ে একবারে সেই শুকনো নদীতে পানি ঢেলে আমাদেরকে একদম ভাসায় মারে। তো সেই কথিত বন্ধু রাষ্ট্র রাত্রে 1টা-2টার সময় পানির ছেড়ে দেয়, আমাদের মানুষ ঘুমন্ত অবস্থায় সেই পানির মধ্যে ভেসে যায়। তো জিনিসটা আসলে খুবই প্যাথেটিক এবং সেই বন্ধু রাষ্ট্র এই কি বলবো যে ফাইজলামিমূলক কর্মকাণ্ডের কারণে আসলে আমাদের সেই ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার অংশের যে মানুষ ভাই বন্ধু যারা আছেন তারা এখন কষ্ট পাচ্ছেন, পানির নিচে আছেন। আমার জানা মতো আমার পরিচিতই আসলে বেশ কয়েকজনের কোনো খোঁজখবর নেই। তো তাদের জন্য আসলে দোয়া করতেছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থভাবে জীবিত অবস্থায় ফিরিয়ে দেয়। যদিও জানি না আসলে তারা কীভাবে কত দূর আছেন। তো সবার জন্য আসলে দোয়া করি। তো এই বন্যা আসলে আমাদের বলার কিছু নাই, আমার বলার কিছু নাই, আমি আসলে ভাষা হারায় ফেলতেছি। ভারতের বিরুদ্ধে আসলে কিছু বললে অনেকে বলেন যে খালি ভারত বিরোধিতা করি। কেন করি আসলে দেখেন, মানে নতুন জানো একটা রাষ্ট্রকে আমরা যখন বিতাড়িত করছি, তখন তাদেরকে দেখছি যে 16 বছরের ভারতীয় হাইকমিশনার এই ঢাকা শহরের বুকে যখন গাড়ি নিয়ে যেত, মানে আমাদের রাষ্ট্রপ্রধানরাও এই ধরনের ফ্যাসিলিটি নিয়ে যেত না। মানে তাদেরকে ভারতীয় রাষ্ট্রদূতকে বাংলাদেশের গভর্নমেন্ট ডেকে নিয়ে একটা কড়া প্রতিবাদ করবে, এই সাহসটুকু তাদের ছিল না বা হয় নাই, আমরা দেখি নাই। কিন্তু নতুন যে রাষ্ট্র আমরা বলতেছি বাংলাদেশ, মানে সেকেন্ড যেই স্বাধীন বাংলাদেশ করা হয়েছে বা করছি আমরা, সেখানে দেখছি যে আমরা এই পানি ছেড়ে দেওয়ার ফলশ্রুতিতে পরের দিনই ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে আমাদের এখন যে প্রধান উপদেষ্টা আছেন খুব কড়া ভাষায় তাকে শাসায় দিচ্ছে, যেটা কিনা আমরা আসলে আগে কখনো দেখিনি। এটাই শান্তি, আসলে আমাদের জন্য এটাই শান্তি। তো সেকেন্ড টপিকটা আসছে বাংলাদেশ, নতুন বাংলাদেশে আপনাদের এখন আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি। খুনি হাসিনা বা খুনি স্বৈর শাসক হাসিনা শত শত হাজার হাজার ছাত্র জনতার লাশ ফেলে দিয়ে সে তার এই দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। তো দিন শেষে আসলে খুনি স্বৈর শাসকদের আসলে কোনো জায়গা থাকে না। আজকে ইন্ডিয়াতে শেখ হাসিনা আছে, সেখানেও সে থাকতে পারবে কিনা আসলে এটা নিয়ে অনেকেই মানে শঙ্কিত। ইভেন তার ছেলে যেই ফেসবুকে কদিন খুব
তাফালিং করছে, সেই তাফালিংটাও এখন কমে গেছে। কারণ তাকে আমেরিকাও জায়গা দিচ্ছে না, রাশিয়াও জায়গা দিচ্ছে না, লন্ডন আমরা যাকে ব্রিটেন বলি সেই ব্রিটেনও তার জায়গা দিবে না বলে একবারে কঠিনভাবে বলে দিছে। তো রাষ্ট্র তার পৃথিবীটা তার জন্য ছোট হয়ে আসতেছে। বাংলাদেশে তো ঢুকতেই পারবে না, আসলেই তাকে সকল হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতা করতে হবে এবং এর বিচারের সম্মুখীন হতে হবে। তো এই নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে আমরা আসলে যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে অনেক কিছুই দেখতে পাচ্ছি। শুরুতেই বললাম যেটা, যে আমরা যাদেরকে কি বলবো, যে ঢাকার এই বুকে আমরা দেখছি যে খুব মানে মানে প্রতাপশালী একটা শক্তিশালী একটা অবস্থান নিয়ে দৌড়াদৌড়ি করছে, তাদেরকে এখন খুঁজেও পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, বাংলাদেশ আবার নতুন করে আবার নতুন বাংলাদেশ হবে। আমাদের আসলে যে পরিমাণ ঋণ শেখ হাসিনা রেখে গেছে, বলা হয় যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা করা হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে সে তার পরিবার প্রায় 60,000 কোটি টাকা নিয়ে গেছে। মানে আপনারা বুঝতে পারছেন যে 60,000 কোটি টাকা, এই টাকা কি শেখ হাসিনা বা তার পরিবারের? এটা জনগণের, রাষ্ট্রের টাকা। তারা এগুলো নিয়ে পালাইছে। আবার বলবে যে তারা দুর্নীতি করে না, তারা এই করে না, সেই করে না, অনেক কিছু আমাদেরকে শোনাইছে। গত 17 বছর আমরা শুনতে শুনতে আসলে এখন মানে কি বলবো, যে আমরা ইতিহাসই ভুলে গেছি। তারা যে ইতিহাস আমাদেরকে তৈরি করে দিয়ে গেছে, যে এই নতুন জেনারেশন, আমরা ভাবতাম যে নতুন জেনারেশন মনে হয় ইতিহাস জানে না বাংলাদেশে, এখন দেখতেছি তারা আমাদের থেকে খুব ভালো ইতিহাস জানে। তো যাই হোক, নতুন রাষ্ট্রে সবাইকে স্বাগতম। থার্ড যে ইস্যুটা, সেটা হলো ভারতীয় পণ্য বয়কট। আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখেন সবাই মোটামুটি জানেন যে আসলে ভারতীয় পণ্য বয়কট নিয়ে আমি অনেকগুলো এপিসোড করছি এবং অনেকে খুব ভালোভাবে সাড়া দিচ্ছে। ছিলাম মানে ভ্রমণ রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর, হয়ে গেছি এখন রাজনৈতিক কন্টেন্ট ক্রিয়েটর। রাজনৈতিক টপিকের উপরে কন্টেন্টগুলো এখন বেশি করা হয়। বিশেষ করে আমি রাজনৈতিক আসলে ওইভাবে বুঝি না, কিন্তু আমি একটা জিনিস বুঝি, আমার দেশকে আমি ভালোবাসি, আর এই দেশকে আগায় নেওয়ার জন্য আমার ভারতের বিরোধিতা করতেই হবে। কারণ দেখেন, ভারতের গত 17 বছরে ভারত আমাদের খালি মারছেই সীমান্তে। লাস্টে দেখেন এই যে যখন পট পরিবর্তন হয়েছে, আমাদের বিডিআর কিন্তু তার উচিত জবাব দেওয়া শুরু করে দিচ্ছে। 6 জন ভারতীয় বাংলাদেশে আসছে গরু পাচার করতে। আমাদের এতদিন বলা হয় আমরা নাকি ইন্ডিয়া থেকে গরু কিনি, অথচ তারা ইন্ডিয়ান গরু, মানে তাদের মা যারা, মানে সরি এটা আপনারা অন্যভাবে নেবেন না, যারা অন্য ধর্মাবলম্বী আমার এই চ্যানেলে সংযুক্ত আছেন, আপনারা তো মা বলেন, যে সেই মাকে কীভাবে পাচার করে দেন এই দেশে। তো যাই হোক, সেরকম 6 জনকে পাচারকারী, 6 জনকে গরুর ব্যাপারী বলি আমরা, বা পাচারকারী বলি, তাদেরকে আমাদের দেশের বিডিআর জনরা ধরছে। তখন ভারতীয় বিএসএফ তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, মানে সেই 17 বছর ধরে ধরবে, কিন্তু তারা ডাক দিলে দিয়ে দিতে হবে, সেই চিন্তা ভাবনা করে তাদেরকে বলছে দিয়ে দাও। আমাদের বিডিআর বলছে না, দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এই প্রথম এই 17 বছরের মধ্যে আমরা দেখলাম যে বিডিআর তার কোমরটা সোজা করে দাঁড়াইতে পারছে। এবং এই বিডিআরকে কিন্তু আসলে ভারতীয় নীল নকশায় আমাদের 57 জন অফিসারকে হত্যা করা হয়েছিল বিডিআর বিদ্রোহ নামে। তো আমি মনে করি যে আমাদের বিডিআর যে জওয়ানরা আছেন তারা সেই জিনিসটা মনে রাখবেন, এবং আমাদের আর্মি, দেশপ্রেমিক যে আর্মি ভাইরা আছেন তাদেরকে স্যালুট জানাই। কারণ আজকের এই বাংলাদেশ হইতো না যদি তারা সাপোর্ট না দিত। তো তাদেরকেও বলবো যে সেই বিডিআর বিদ্রোহটা কীভাবে হয়েছে, কী হয়েছে না হয়েছে আমরা অনেকেই জানি, অনেক কিছুই বুঝি, বাট 17 বছরে এটা হয় না। বলা হয় সেই বিডিআর বিদ্রোহের সাথে শেখ হাসিনা নিজে জড়িত, তার ভাইয়ের ছেলে শেখ তাপস জড়িত, নানক জড়িত, এবং আরও অনেকেই জড়িত। সেটা এখন বিডিআরে যারা তখনকার তৎকালীন যে কর্মকর্তা ছিলেন, যাদেরকে বহিষ্কার করা হয়েছিল, তারা এখন বলতেছেন যে না, এটার সাথে এরা জড়িত। তো আমি সেই মানে ভারতের মানে কি বলবো, যে আমরা একবারে কোণঠাসা ছিলাম শেখ হাসিনার আমলে। তো এখন আমরা সেই ভারতকে যদি আমরা এখন কোণঠাসা করতে চাই, আমাদের ভারতীয় পণ্য বয়কট করা ছাড়া কোনো বিকল্প নাই। আমি পার্সোনালি এই আন্দোলনটা, ভারতীয় পণ্য বয়কটের যে কথাটা অনেক দিন ধরে বলে আসতেছিলাম, অনেকে শুনতেছিল, অনেকে শুনতেছিল না। খুব ভালো লাগতেছে যে এই নতুন জেনারেশনে যেই যোদ্ধারা
আসছে, তারা খুব স্ট্রংলি বলতেছে ভারতীয় পণ্য বয়কট করার জন্য। আজকেও অনেকে বললো যে ভাই এটা নিয়ে একটু কথা বলেন আবার। তো তাদের অনুরোধেও আমি আবার সেই কথাগুলো বলতেছি। তো আসেন ভারতীয় পণ্য আমরা বয়কট করি, ভারত এমনি সোজা হয়ে যাবে, যেটা এখন হয়ে যাচ্ছে। তো আমাদের ভারতীয় পণ্যের ভিতরে শুধু যে ভারতীয় প্রোডাক্ট, মানে বিস্কিট, চা, এগুলোই আপনারা মানে বয়কট করবেন জিনিসটা না। আমাদের মা বোনদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যে ভারতীয় চ্যানেলগুলো দেখেন, এই চ্যানেলগুলো দেখা বন্ধ করে দেন। কারণ আপনারা ভারতীয় যে চ্যানেলগুলো দেখতেছেন, দেখেন আমাদের কোনো চ্যানেল তাদের দেশে চলে না। ভারতীয় চ্যানেলগুলো আমাদের দেশে চলে কেন? আমাদের দেশে কোনো চ্যানেল যদি তাদের দেশে চলে, সেই চ্যানেলে যে অ্যাডগুলো তো যাবে, তাদের মানে জনগণের ভিতরে সেই প্রোডাক্টগুলোর ব্যাপারে আগ্রহ থাকবে, আগ্রহ জন্মাবে, তাদের দেশে সেই প্রোডাক্টগুলোর একটা চাহিদা তৈরি হবে, সেখানে প্রোডাক্ট যাবে, আমাদের দেশে কিছু বেনিফিট আসবে, তারা এটা হইতে দিবে না। কিন্তু দেখেন ভারতীয় টেলিভিশনগুলো আমাদের দেশে চলে, আমাদের মা বোনরা তাদের সেই অ্যাডগুলো দেখে, আমাদের দেশে সেই প্রোডাক্টগুলো কিন্তু খুব ভালো চলে। তো আলটিমেটলি হলো দেশীয় পণ্য কিনেন, ভারতীয় প্রোডাক্ট বয়কট করেন। তো সেই লিস্টে আমি বলবো যে ভারতীয় টিভি চ্যানেলও বয়কট করেন, খুব স্ট্রংলি করেন। মা বোনদের কাছে অনুরোধ থাকবে, প্লিজ ভারতীয় চ্যানেল দেখা বন্ধ করেন। তো লাস্ট যে টপিকটা, আমার মনে হয় যে আমি ওগুলো আপনাদেরকে বুঝাইতে পারছি। লাস্ট টপিকটা হলো যে দেশ পুনর্গঠন। দেখেন আগে কি হয়েছে না হয়েছে আমরা সব ভুলে যাই। বাংলাদেশকে আবার নতুনভাবে রিপ্রেজেন্ট করতে হলে বাংলাদেশকে সবাই মিলে এই বাংলাদেশকে আবার নতুন করে গড়তে হবে। বিশেষ করে আমাদের পূর্ববর্তী সরকার, মানে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা, এই দেশের যে পরিমাণ ঋণ করে থয়ে গেছে, আমাদের কি বলবো যে রেমিটেন্স যে পরিমাণে আসে, আমাদের দেশ সুখী সমৃদ্ধ দেশ হইতে খুব বেশি একটা দেরি করতে হয় না সোনার বাংলাদেশ হইতে। তো যেখানে আমাদের বাংলাদেশের ঋণ আছে $99 বিলিয়ন, শেখ হাসিনার গোষ্ঠী, শেখ হাসিনার নেতা নেত্রীরা এই 17 বছরে দেশের বাহিরে পাচার করছে $97 বিলিয়ন। মানে ঋণ আছে $99 বিলিয়ন, আর তারা দেশের বাহিরে টাকা পাচার করছে $97 বিলিয়ন। তার মানে আমাদের দেশে কোনো ঋণই থাকার কথা না। শেখ হাসিনা দেশে বসে এদেশে মানুষকে গুম করছে, আয়না করে ঢুকাইছে, যে কথা বলছে তার বিরুদ্ধে মানে মামলা দিছে, তাকে টর্চার করছে, তাকে দেশান্তরিত করছে, না হয় তাকে গুম করছে। আয়নাঘর আপনারা তো দেখতে পাচ্ছেন যে 8 বছর 9 বছর পরে সে আয়নাঘর থেকে এখন মানুষগুলো বের হচ্ছে। আরমান ভাই আমার খুব পরিচিত এবং মানে আত্মার ভাই, আরমান ভাই, ছোট থেকে একসাথে বড় হয়েছে। সেই আরমান ভাইকে 8 বছর এই আয়নাঘরে থাকতে হয়েছে। মানে নিজের কাছেও জিনিসটা ধরে রাখতে পারি না। প্রতি মাসেই এই আরমান ভাইকে নিয়ে কথা বলছি, আপনাদের এই হয়তো জানেন ইউটিউবে অনেক কথা বলছি, তার মুক্তি চাইছি, দোয়া করছিলাম আল্লাহর কাছে, আল্লাহ সেটা কবুল করছে। তো যেটাই হোক, দেশ পুনর্গঠনে আসলে আমাদের এখন একভাবে কাজ করতে হয়, সবাইকে এককভাবে। দেখেন দুদিন আগে টিএসসিতে একটা হয়েছিল যে ত্রাণের ব্যাপার নিয়ে বলা হয়েছিল যে তারা ত্রাণ নিবে, গ্রহণ করবে, সেটা সেই বন্যা কবলিত অঞ্চলে তারা বন্টন করবে। কালকে একদিনেই প্রায় 1 কোটি টাকা উঠছে। আজকে যতটুকু শুনছি এখন পর্যন্ত প্রায় 2 কোটি টাকার মতন উঠে গেছে। এছাড়া মানুষ যে যেমনি পারতেছে সেখানে দিচ্ছে, ডোনেট করতেছে। তো সব কিছু মিলে যেটা বলবো যে আসেন দেশটাকে আবার নতুন করে গড়ি। আমাদের দেশ আমাদেরকেই আগাইতে হবে সব কিছু। দাদারা আসবে আসলে আমাকে ক্ষতি করার জন্যে, শেখ হাসিনার মতন স্বৈরশাসক তৈরি করা এবং আমাদের ক্ষতি করা। তারা কখনোই আমাদের ভালোটা চায় না। আমরা আমাদেরটাই আগাইতে হবে, আমাদের মতো করে আগাইতে হবে। তো আশা রাখি এই মানে সময়ের মধ্যে আপনাদেরকে টুকটাক যাই বলছি বিক্ষিপ্তভাবে আপনারা বুঝতে পারছেন। তো মেন কথাটা হলো দেশ পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। আসেন নিজের দেশকে নিজেরা সবাই একসাথে মিলে করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।